আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, হিমোগ্লোবিন গাইডলাইন নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান এবং বিএসসি নার্সিংয়ের জন্য জীববিজ্ঞান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো থেকে বিগত সালের যে প্রশ্নগুলো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে আসছে, আজকে আমরা সেই স্পেশাল প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু আমাকে জানাবা আমাকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে যে স্পেশাল ক্লাস, সেটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই একটু আমাকে জানাবা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবং তোমরা যারা ক্লাসে জয়েন করছো, সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও, যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই যাতে করে ফেলতে পারে, সেজন্য তুমি একটু কাইন্ডলি এই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যে স্পেশাল ক্লাস, সেটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। তোমরা সবাই একটু কাইন্ডলি জয়েন করে ফেলো এবং আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, এবং আমাকে একটু তোমরা জানাবা তোমরা অ্যাকচুয়ালি কে কোথায় থেকে আমাদের স্পেশাল ক্লাসে তোমরা হচ্ছে অংশগ্রহণ করতেছো। আমি অলরেডি তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শারমিন যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন, তুমি একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও এবং হচ্ছে সবাইকে একটু মেনশন করো। ওকে, সাধারণ বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব এবং এখান থেকে তুমি হুবহু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে তুমি কিন্তু প্রশ্ন পেয়ে যাবা। তো স্পেশাল ক্লাসটি তোমাদের সবার জন্যই স্পেশাল, বিএসসি বলো, ডিপ্লোমা বলো বা মিডিফেরে বলো। ওকে, সো তোমরা সবাই একটুখানি জয়েন হয়ে থাকো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্পেশাল ক্লাসটি আমরা হচ্ছে শুরু করতে চাই। ওকে, তাহলে তোমরা একটু আমাকে জানাবা যে তোমরা আসলে কে কোথায় থেকে আমাদের স্পেশাল ক্লাসে তোমরা হচ্ছে অংশগ্রহণ করতেছো, সেটা একটু আমাকে জানাই দেও যে তোমরা অ্যাকচুয়ালি কে কোথায় থেকে আমাদের স্পেশাল ক্লাসে তোমরা হচ্ছে অংশগ্রহণ করতেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্পেশাল ক্লাসটি আমাদের ক্লাস করে এবং এই ক্লাসের স্ক্রিনশট তুমি আমাদের পেজে দাও। অর্থাৎ তুমি ক্লাসটি করতেছো, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আমাদের এই ক্লাসের স্ক্রিনশটটা আমাদের পেজে দিলেই আমাদের আজকের ক্লাসের একটা স্পেশাল পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবা। ওকে, এবং যেখান থেকে তুমি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে তুমি কিন্তু অনেক অনেক মার্ক কিন্তু কমন পেয়ে যাবা। ওকে, তাহলে তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, তাহলে চলো আমরা আমাদের স্পেশাল যে ক্লাসটি, সেটি আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, তোমরা সবাই রেডি? আমরা বিগত সালের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, আমরা আগে সেই টপিকগুলো থেকে হচ্ছে শুরু করতে চাই। তাহলে আমি একটি কোয়েশ্চেন দিই, যেটা হচ্ছে গত বছর তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে আসছিল, তোমরা একটা আনসার করবা। ওকে, একটা কোয়েশ্চেন দিই যে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে আসছিল, তোমরা সবাই একটু আনসার করতে চেষ্টা করবা। আমি তোমাকে দিলাম হচ্ছে তাপমাত্রা। ওকে, আমি তোমাকে দিলাম হচ্ছে সময়, আমি তোমাকে দিলাম হচ্ছে দৈর্ঘ্য এবং ওজন। তোমার বললাম এই প্রশ্ন অনেক আসে, নিচের কোনটি যৌগিক রাশি। ওকে, তোমরা কি আগে আনসার করতে পারো? অনেক সহজ একটা এমসিকিউ এবং এই টাইপের এমসিকিউগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক এসে থাকে। তাহলে একটু দেখি তোমরা কি আনসার করতে পারো। ওকে, সবাই একটু রেসপন্স করো যে এটা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞানের ভৌত রাশি ও পরিমাপ। এখান থেকে একটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসেই, ভৌত রাশি ও পরিমাপের যন্ত্রগুলা, বিভিন্ন পরিমাপক যন্ত্র, এই টাইপটা থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু একটা ক্লাস একটা মার্ক কিন্তু আসেই। তাহলে এই যে আমাদের রাশিগুলো আছে, তোমাকে আগে জানতে হবে যে এই যে আমাদের মৌলিক রাশি এবং হচ্ছে যৌগিক রাশি, এই জিনিসটা জানতে হবে। যেমন আমি অলরেডি শারমিন ইতি, সে বলতেছে হচ্ছে ওজন, তার মানে ওজনটা সে বলতেছে ওজন হচ্ছে একটা যৌগিক রাশি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রাশিগুলা
আসলে কি সেটা জানার আগে আমাকে জানতে হবে আসলে রাশি কি। মৌলিক এবং যৌগিকে আমরা পরে যাব, আমাদের আগে জানতে হবে কি বলতো রাশি কি। তো রাশি আসলে কি? রাশি হচ্ছে এই ভৌত জগতে তুমি যা কিছু পরিমাপ করতে পারো, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় ওইটাই হচ্ছে রাশি। যেমন আমি তোমাকে বললাম এই মার্কারের দৈর্ঘ্য কত, তো মার্কারের দৈর্ঘ্য কিন্তু তুমি পরিমাপ করতে পারবা, পরিমাপ করে আমাকে বলে দিতে পারবা যে ভাইয়া মার্কারের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তার মানে এই মার্কারের দৈর্ঘ্যটা তুমি কিন্তু বলতে পারতেছ, পরিমাপ করতে পারতেছ, তার মানে এই দৈর্ঘ্য হচ্ছে একটা রাশি। আবার তোমাকে বললাম এই মার্কারের ভর কত, এই ভরও কিন্তু তুমি পরিমাপ করতে পারবা, যেহেতু তুমি পরিমাপ করতে পারবা সো এই ভরও কিন্তু একটা রাশি। আবার তোমাকে বলি মার্কারের ওজন কত, এটার ওজনও কিন্তু তুমি পরিমাপ করতে পারবা। তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় না কেন, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। এখন এই যে আমাদের রাশিগুলো আছে, এই রাশিগুলোকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে এই যে আমাদের যৌগিক। তার মানে এই রাশিগুলোকে আমরা হচ্ছে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। এখন কথা হচ্ছে ভাই মৌলিক রাশি কোনটা আর যৌগিক রাশি কোনটা? মৌলিক রাশি হচ্ছে ওই রাশিটা যে রাশিটা স্বাধীন, যে রাশিটা তার মনের ভাব প্রকাশ করতে অন্য কোনো রাশির উপর নির্ভর হওয়া লাগে না। আর যৌগিক কোনটা? যে রাশিটা তার মনের ভাব প্রকাশ করতে একের অধিক মৌলিক রাশির উপর নির্ভর হওয়া লাগে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে এই মার্কারের ভর কত, এই মার্কারের ভর তুমি যখন বের করতে যাবা একটা ওজন দেওয়া মাইপে আমাকে বলে দেবা যে ভাইয়া মার্কারের ভর হচ্ছে কত, 10 গ্রাম। তুমি একটা যন্ত্র দেওয়া মাইপে তুমি আমাকে বলে দিলা ভাইয়া মার্কারের ভর কত, 10 গ্রাম। তার মানে এই যে 10 গ্রাম আমি তোমাকে বলে দিলাম, তুমি এটার জন্য কি অন্য কোনো রাশির উপর নির্ভর হওয়া লাগছে? লাগে নাই। কিন্তু তুমি তার ভর জানো, তুমি কিন্তু আমাকে সরাসরি বলে দিতে পারবা যে ভাই এই মার্কারের ভর হচ্ছে কত, 10 গ্রাম। বা তোমাকে যদি আমি বলি এই মার্কারের ওজন কত, তা আমরা কিন্তু জানি ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি, mg। তার মানে এই মার্কারের ওজনটা জানতে গেলে তোমার জানতে হবে এই মার্কারের ভর কত, এটা হচ্ছে একটা রাশি। তোমার জানতে হবে এই মার্কার যেখানে আছে সেখানে অভিকর্ষ ত্বরণ j এর মান কত, এটা আরেকটা রাশি। তার মানে ওজনটা তুমি যখন বের করতে যাবা তখন তোমার একের অধিক রাশির উপর নির্ভর হওয়া লাগতেছে। আর তুমি যখন ভর বলতেছিলা তখন কিন্তু আমার একের অধিক রাশির উপর নির্ভর হওয়া লাগে নাই। যেহেতু আমার একের অধিক রাশির উপর নির্ভর হওয়া লাগে নাই, সেজন্য আমরা বলতে পারি এই ভর হচ্ছে একটা মৌলিক রাশি। আর এই যে আমার ওজন, যেটা বের করতে গেলে ভর জানা লাগতেছিল, অভিকর্ষ ত্বরণ জি জানা লাগতেছিল, সেজন্য আমাদের এই ওজনটা হচ্ছে একটা যৌগিক রাশি। একটু আমাকে বলো তো যে আমার এই ভর এবং ওজনের ব্যাপারটা মানে মৌলিক এবং যৌগিকের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। মৌলিক রাশি এবং যৌগিক রাশির ব্যাপারটা তোমাদের ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাও। ওকে, সবাই একটু আমাকে জানাও মৌলিক এবং যৌগিক রাশির ব্যাপারটা তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের পরীক্ষাতে আসবে নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি যৌগিক রাশি, নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি যৌগিক রাশি। তাহলে আমরা সকলে জানি যে আমাদের মৌলিক রাশি হচ্ছে, আমাদের মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি হচ্ছে 7টি। আমরা জাস্ট এই 7টি মৌলিক রাশি মনে রাখলে আমাদের হয়ে যাবে। আমার জাস্ট এই 7টি মৌলিক রাশি জানলে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে শুধুমাত্র মৌলিক রাশিগুলো মনে রাখতে পারি সেটা একটা শর্টকাট দেখি, তাহলে আমরা ইজিলি যৌগিক এবং মৌলিক সবগুলার আনসার করতে পারবো। কিভাবে মনে রাখবো? যেমন ধরো তাপস ভারী দুষ্ট ছেলে। হ্যাঁ, কেউ বলো তো? তাপস ভারী দুষ্ট ছেলে। এই তাপসের ত মানে হচ্ছে তাপমাত্রা। এটা আমি আসলে কি পড়াইতেছি বলো? মৌলিক রাশিগুলো মনে রাখার কৌশল। তাপসের ত মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। হ্যাঁ, আচ্ছা। প মানে হচ্ছে পদার্থের পরিমাণ, প মানে কি বলতো? পদার্থের পরিমাণ। দন্ত সমানে হচ্ছে সময়। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মৌলিক রাশি। এই যে ভ মানে হচ্ছে ভর। হ্যাঁ, একটু আগে পাইল না ভর। দ মানে হচ্ছে দৈর্ঘ্য। আবার এই দ মানে হচ্ছে দীপন ক্ষমতা। এই যে আমাদের 7টা, এই 7টি হচ্ছে আমার কি রাশি বলতো? এই 7টি হচ্ছে আমার মৌলিক রাশি। এই 7টি হচ্ছে আমার মৌলিক রাশি, দীপন ক্ষমতা। সবাই একটু আমাকে বলো তোমাদের এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা সকলে জানি আমাদের মৌলিক রাশি কয়টি? 7টি। তোমার দুইটাতে একটা মনে রাখলে হলো, হয় তুমি 7টি মৌলিক রাশি মনে রাখো,
না হয় সকল যৌগিক রাশি মনে রাখো। তো যেহেতু প্রশ্নগুলো আসে এইভাবে নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি যৌগিক রাশি, সেজন্য আমরা এটা করবো যে কোনো একটা জানবো, হয় মৌলিক সব জেনে ফেলবো, না হয় যৌগিকটা আমরা সব জেনে ফেলবো। তাহলে মৌলিক যেহেতু কম, সেজন্য আমরা 7টি মৌলিক রাশি মনে রাখবো। কি হবে? তাপস ভারী দুষ্ট ছেলে। তাপসে তড়িৎ প্রবাহ, মানে হচ্ছে তাপমাত্রা, মানে হচ্ছে পদার্থের পরিমাণ, দন্ত মানে হচ্ছে সময়, মানে হচ্ছে ভর, মানে হচ্ছে দৈর্ঘ্য, এবং মানে হচ্ছে দীপন ক্ষমতা। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? তাহলে আমাদের মৌলিক রাশিটা সবারই ক্লিয়ার কিনা বলো একটু, সবাই একটু আমাকে জানাও মৌলিক রাশি এবং যৌগিক রাশিটা আমাদের ক্লিয়ার কিনা। তাহলে আমরা যেটা দেখলাম, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় না কেন তাই হচ্ছে রাশি। রাশিগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে মৌলিক রাশি, এটা হচ্ছে যৌগিক রাশি। ওদের পরীক্ষাতে আসে নিচের কোনটি মৌলিক রাশি বা নিচের কোনটি যৌগিক রাশি। তাহলে আমরা একটু আনসার করতে তোমাকে বলবো নিচের কোনটি যৌগিক রাশি। তার মানে এখানে দেখো তাপমাত্রা, এই যে তাপমাত্রা মৌলিক রাশি, সময়, এই যে সময় একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য, এই দেখো দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। তাহলে এই 7টার বাইরে যা আছে সবই যৌগিক। দেখো এখানে তো ওজন নাই, এই যে ওজন হচ্ছে একটা যৌগিক রাশি। তো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার? তাহলে চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা মৌলিক এবং হচ্ছে যৌগিক, আমরা হচ্ছে মৌলিক এবং হচ্ছে যৌগিক, আমরা হচ্ছে সেই জিনিসটা দেখলাম। ওকে, তো যারা পরে জয়েন হয়েছো, সুপ্রিয় শিক্ষার্থীরা যারা পরে জয়েন হয়েছো, ক্লাসটা একটু শেয়ার করে দিও। এবং আমাদের প্রতিদিন আমাদের এরকম ফ্রি ক্লাসগুলো পেতে তোমরা হচ্ছে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, এবং এই ক্লাসের স্ক্রিনশটটা আমাদের পেজে দিলেই তোমরা কিন্তু আমাদের ক্লাসের যে স্পেশাল পিডিএফ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, আমাদের ক্লাসের যে স্পেশাল পিডিএফ সেটা কিন্তু তোমরা কখন পাবা? যখন তোমরা এই ক্লাসের স্ক্রিনশটটা আমাদের পেজে দিলেই তোমরা হচ্ছে স্পেশাল পিডিএফটা পেয়ে যাবা। তোমরা সবাই কি রেডি? আমি সামনের দিকে আগাবো। তাহলে আমি যেহেতু আমাদের মৌলিক রাশি যৌগিক রাশি পড়াইতেছিলাম, আমি এখানে একটা স্পেশাল জিনিস পড়াবো। আমরা রাশি পড়তেছি, মানে ভৌত রাশি ও পরিমাপ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রতি বছর তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসেই। ওকে, আবার একটু রেডি হও, আমরা আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলি, খুবই মজার একটা জিনিস। সো চলো আমরা সেটা নিয়ে কথাবার্তা বলি। তোমরা এটা নিয়ে অনেক কনফিউশন থাকে এইগুলো নিয়ে, তো আমি আশা করি আজকে ক্লাসের পর থেকে তোমাদের এইটা নিয়ে কোনো কনফিউশন ইনশাল্লাহ থাকবে না। ওকে, আচ্ছা, ভরবেগ, সরণ, ত্বরণ, আর এটা হচ্ছে ভরবেগ, সরণ, ত্বরণ, আর এটা হচ্ছে ওজন। আচ্ছা, ওজন না, ভর। আচ্ছা, ওজন, আর এটা হচ্ছে ভর। ওকে, আচ্ছা, তোমারে বলতেছে যে নিচের কোনটি স্কেলার রাশি। এখন কথা হচ্ছে, একটু আগে তোমাকে পড়াইলাম স্কেলার রাশি, একটু আগে তোমাকে কি পড়াইছি, যে নিচের কোনটি যৌগিক রাশি বা নিচের কোনটি হচ্ছে মৌলিক রাশি, এটা পড়াইছিলাম না? আচ্ছা, এখন এখান থেকে একটু কঠিন তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি বা নিচের কোনটি হচ্ছে ভেক্টর রাশি। তার মানে একটু আগে আমরা দেখলাম রাশিগুলোকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিক রাশি এবং হচ্ছে যৌগিক রাশি। ওকে, এখন এই যে আমাদের মৌলিক রাশিগুলো হচ্ছে স্বাধীন, এরা নিজেরা মনের ভাব প্রকাশ করতে পারে, মানে এই রাশিগুলোর ভাব প্রকাশ করতে অন্য কোনো রাশির উপর নির্ভর হওয়া লাগে না। আর আমাদের যে যৌগিক রাশি, এই যৌগিক রাশিগুলো তাদের মনের ভাব প্রকাশ করতে অন্য রাশির উপর নির্ভর হওয়া লাগে। এখন এই যে আমাদের রাশিগুলো আছে, এই রাশিগুলোকে দিকের উপর ভিত্তি করে রাশিগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়। দিকের উপর ভিত্তি করে রাশিগুলোকে আবার কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়। দিকের উপর ভিত্তি করে রাশিগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, এর মানে কি? এর মানে হচ্ছে, একটু তোমাকে আমি ব্যাপারটা বলি। দিকের উপর ভিত্তি করে রাশিকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দিকের উপর ভিত্তি করে আমরা রাশিগুলোকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমাদের স্কেলার রাশিটা কি এবং ভেক্টর রাশিটা কি সেটা আমাকে জানতে হবে। স্কেলার রাশি হচ্ছে ওই রাশি যে রাশিটার শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই। একটু লিখবা, আমি বুঝাইতেছি। যে রাশিটার মান আছে কিন্তু তার কোনো দিক নেই, তার মানে স্কেলার রাশির কোনো দিক নেই। আর ভেক্টর রাশি তার মানও আছে,
আবার তার কিন্তু দিকও আছে। তার মানে ভেক্টর রাশির কি আছে বলো তো, মান এবং দিক দুইটাই কিন্তু আছে। ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই আছে। তার মানে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, কিন্তু তার কোনো নির্দিষ্ট কোনো দিক নাই। অর্থাৎ স্কেলার রাশিগুলোর মান জানার সাথে সাথেই তুমি স্কেলার রাশিটার মনের ভাবটা প্রকাশ করতে পারবা। কিন্তু ভেক্টর রাশিটা মনের ভাব প্রকাশ করতে গেলে তার মানও জানতে হবে, তার দিকও জানতে হবে। যেমন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে ভাইয়া এই মার্কারের দৈর্ঘ্য কত, তাহলে তুমি আমাকে কিন্তু একটা স্কেল দিয়ে মাইপে আমাকে বলে দিতে পারবা যে ভাইয়া মার্কারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তো তুমি যখন আমাকে এটা বলবা যে ভাইয়া মার্কারের দৈর্ঘ্য কত, 10 মিটার, তো দৈর্ঘ্যটা তুমি একটা মান জানতেছো, তার 10 মিটার একটা মান। তুমি তো আমাকে এইভাবে বলবা না যে ভাইয়া এই মার্কারের মাঝখান থেকে উপরের দিকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, মাঝখান থেকে নিচের দিকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তুমি কি আমাকে এইভাবে বলবা? তুমি কিন্তু আমাকে এটা বলবা না মাঝখান থেকে উপরের দিক, মানে দিকের কথা কিন্তু আনবা না। তুমি তার মান জানো, মান জানার সাথে সাথে তুমি কিন্তু বলে দেবা ভাইয়া মার্কারের দৈর্ঘ্য হচ্ছে 10 গ্রাম। তার মানে এই যে তার শুধুমাত্র মান জানার সাথে সাথে যে রাশিগুলার মনের ভাবটা তুমি প্রকাশ করতে পারবা, শুধুমাত্র মান দিয়েই যার মনের ভাব প্রকাশ করতে পারবা, সেটাই হচ্ছে স্কেলার রাশি। তার মানে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে একটা স্কেলার রাশি। আমার কথা বুঝতে পারছো? তাহলে ভেক্টর রাশি কি? আবার তোমাকে আমি জিজ্ঞেস করি ভাইয়া এই মার্কারের ভর কত, এই মার্কারের ভর কত? তাহলে এই মার্কারের ভরটা তুমি একটা ওজন মাপার যন্ত্র দিয়ে কি একটা ভর মাপার যন্ত্র দিয়ে আমাকে বলে দিতে পারবো না যে ভাই মার্কারের ভর হচ্ছে কত? মার্কারের ভর হচ্ছে 10 গ্রাম। তুমি যখন তার ভর জানবা, তুমি কি ভরটা জানার সাথে সাথে আমাকে বলে দেবো না যে ভাইয়া মার্কারের ভর কত, 10 গ্রাম। তুমি তো আমাকে এটাই বলবো না যে ভাইয়া মার্কারের ভর হচ্ছে নিচের দিকে উপরের দিকের দৈর্ঘ্য 5 গ্রাম, মাঝখান থেকে নিচের দিকের দৈর্ঘ্য 5 গ্রাম। তুমি কি আমাকে এটা বলবা? তুমি কিন্তু আমাকে কোনো এটা বলবা না মাঝখান থেকে উপরের দিক আর মাঝখান থেকে নিচের দিক, এই দিকের কথা কিন্তু তুমি আনবা না। তুমি তার ভর জানো, তুমি কিন্তু তার ভর জানো 10 গ্রাম, সরাসরি আমাকে বলে দিবা যে ভাই মার্কারের ভর হচ্ছে 10 গ্রাম। তার মানে এই যে ভরটা পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির উপর তোমার কিন্তু নির্ভর হওয়া লাগে নাই। সেজন্য আমরা বলতেছি যে এই যে ভর, এই ভর হচ্ছে একটা কি রাশি? স্কেলার রাশি। আচ্ছা এখন আসো ভেক্টর রাশিটা কি সেটা আমরা একটু দেখি। আমি একটু মুছে ফেলি এগুলো, তোমরা আশা করি লিখছো। তাহলে আমরা একটু দেখি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিটা কি। যেমন ধরো একটু আগে তোমাকে ভর জিজ্ঞেস করতেছিলাম, আবার আমি এখন তোমাকে যদি জিজ্ঞেস করি এইটার ওজন কত। আচ্ছা আমার একটু বলো তো এই যে ওজন, এই ওজনের একক কি? এইটা আমরা অনেকে জিজ্ঞেস করি। আমরা কিন্তু অনেকে কি বলি, আমরা এগুলো কিন্তু ভুল ইউজ করি। আমরা বাজারে গিয়ে কি জিজ্ঞেস করি যে মামা আমাকে হচ্ছে 5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ দেন, আমাকে 2 কেজি ওজনের একটা পাঙ্গাস। আমরা কিন্তু এটা বলি না যে মামা এটার ওজন কত, মামা এইটাই 1 কেজি ওজনের দেন, মামা এটার ওজন কত। আমরা কিন্তু এগুলা যা বলি নর্মালি বাজারে, কিন্তু আসলেই এটা আমরা ভুল ইউজ করি। আমাকে বাজারে যেয়ে বলতে হবে যে আমাকে 2 কেজি ভরের একটা পাঙ্গাস মাছ দেন, আমাকে বাজারে যেয়ে বলতে হবে আমাকে 2 কেজি ভরের একটা রুই মাছ দেন, আমাকে বাজারে যেয়ে বলতে হবে আমাকে 2 কেজি ভরের একটা হচ্ছে তোমার একটা মুরগি দেন। বাট আমরা আসলে কি বলি, আমরা বাজারে যেয়ে বলি আমাকে 2 কেজি ওজনের দেন। দেখো ওজন আর ভর দুইটা কিন্তু একই জিনিস না। ওজনের একক কি কে বলতে পারবা? ওজনের একক কি কে বলতে পারবা? দেখো ওজনের একক হচ্ছে নিউটন। অনেকে বলো যে ভাইয়া ওজনের একক কেজি। ন, ওজনের একক কিন্তু কেজি না, ওজনের একক হচ্ছে নিউটন। এখন আমরা বলবা যে ভাইয়া ওজনের একক নিউটন, আমরা তো জানি বলের একক নিউটন। বল, এই যে বল এফ সমান, এই বলের একক নিউটন, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তার মানে বলের একক যেহেতু নিউটন, ওজনের একক নিউটন। তার মানে ওজনটা এক ধরনের আকর্ষণ বল না? এখন হচ্ছে ভাই ওজনটা কিসের আকর্ষণ বল? ওজনটা হচ্ছে এক ধরনের আকর্ষণ বল যে বলে একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে। পৃথিবী একটা বলে যে বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, ওই আকর্ষণ বলটাই হচ্ছে বস্তুর ওজন। তার মানে ওজনটা কি ওই যে ওইটা আমরা যেটা পরিমাপ করি না, ওজনটা হচ্ছে এক ধরনের আকর্ষণ বল। কিসের আকর্ষণ বল? যে বলে একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে, এই যে দেখো দিক আসতেছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আর ভর কি? ভর হচ্ছে একটা বস্তুর মাঝে কি
ভর হচ্ছে একটা বস্তুর মাঝে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। তার মানে এই যে মার্কারটা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই মার্কারের ভর কত, তার মানে এই মার্কারটা কি পদার্থ দ্বারা গঠিত, ওই পদার্থটা তুমি পরিমাপ করতে পারলে তার ভর নির্ণয় করতে পারবা। তুমি আমাকে পরিমাপ করে বলো যে ভাই মার্কারের ভর হচ্ছে 10 গ্রাম, এই ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, ভর হচ্ছে 10 গ্রাম। তোমাকে জিজ্ঞেস করলাম মার্কারের ভর কত, এই মার্কারটা কি পরিমাণ পদার্থ দ্বারা গঠিত, ওই পদার্থটা পরিমাপ করে তুমি আমাকে বলে দিবা মার্কারের ভর কত, 10 গ্রাম। বাট তোমাকে যদি জিজ্ঞেস করি এই মার্কারের ওজন কত, তাহলে আমরা সকলেই জানি ওজন ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু mg। আমরা সকলে কি জানি ওজন ডাব্লিউ ইকুয়াল টু mg। তার মানে দেখো তুমি যখন তার ওজন বের করতে যাবা, এই m হচ্ছে বস্তুর ভর আর এই g হচ্ছে বস্তুটা যে অবস্থানে আছে ওই অবস্থানে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তার মানে ভাইয়া খেয়াল করো ব্যাপারটা, এই m হচ্ছে বস্তুর ভর, অর্থাৎ ওজনটা তুমি যখন বের করতে যাবা তোমাকে জানতে হবে ওই বস্তুর ভর কত, মানে এই মার্কারের ভর কত, এবং তোমাকে জানতে হবে এই মার্কারটা যে অবস্থানে আছে ওই অবস্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত। এখন ভাইয়া অভিকর্ষ ত্বরণ জি এর মান কি, দেখো আমরা সকলে জানি একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা দেখো পৃথিবীর কেন্দ্রের দিকে দেখো একটা নির্দিষ্ট গতিতে কি নিচের দিকে পড়তে থাকে। তার মানে পৃথিবী একটা বস্তুকে প্রতি সেকেন্ডে কতটুকু বেগে টানতেছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বস্তুকে প্রতি সেকেন্ডে কতটুকু বেগে টানতেছে, ওই ব্যাগটাই হচ্ছে, ওই ব্যাগ বৃদ্ধির হারই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তার মানে অভিকর্ষ ত্বরণ মানে কি, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে, কেন্দ্রের একটা দিক। তার মানে খেয়াল করো এইটা ভর হচ্ছে মান, মানে তুমি যখন বস্তুর ওজনটা বের করতে যাবা তোমাকে জানতে হবে ওই বস্তুটা যে অবস্থানে আছে তার ভর কত, মান কত, এবং ওই বস্তুটা যে অবস্থানে আছে ওই অবস্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত। অভিকর্ষ ত্বরণ জি মানে হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানতেছে, তার মানে তার ভর মান জানা লাগতেছে ওজন বের করতে গেলে, অভিকর্ষ ত্বরণ জি এর মান লাগতেছে মানে দিকের মানটা জানা লাগতেছে। তার মানে এইটা প্রকাশ করতে গেলে আমার কি মানও লাগতেছে দিকও লাগতেছে। এই জন্যই ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি আর ভর হচ্ছে একটা স্কেলার রাশি। আমাকে একটু বলো তো ওজন এবং ভর এই দুইটার পার্থক্য বুঝতে পারছো কিনা, ভর আসলে কি সেটা বুঝতে পারছো কিনা, আর ওজনটা আসলে কি সেটা বুঝতে পারছো কিনা, আর ওজনটা একটা ভেক্টর রাশি এবং ভর যে একটা স্কেলার রাশি, এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা একটা আমাকে বলো। সবাই একটা আমাকে বলো তোমাদের হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশির ব্যাপারটা তোমাদের বুঝতে পারছো কিনা। আমি এখন তোমাদেরকে এই এমসিকিউটা সলভ করাবো, কিভাবে আমরা স্কেলার রাশিগুলো মনে রাখতে পারি অথবা কিভাবে আমরা ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি। সবাই একটা আমাকে বলো যে তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সবাই একটা আমাকে বলো তোমাদের এই যে ভর এবং ওজন এই জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা একটা আমাকে বলো। তাহলে আমরা তোমাদের পরীক্ষাতে এটা আমি এমনি তোমাকে বোঝাইলাম যে ভর এবং ওজন স্কেলার এবং ভেক্টর রাশিটা, কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। তার মানে আমাদের হয় স্কেলার রাশি সব মনে রাখতে হবে, না হয় আমাদের ভেক্টর রাশিগুলো সবগুলো মনে রাখতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে কিভাবে আমরা ভেক্টর রাশি সবগুলো মনে রাখতে পারি অথবা আমাদের স্কেলার রাশি সবগুলো আমরা মনে রাখতে পারি। ওকে, তাহলে দেখো আমরা যদি বলি যে আমরা শুধুমাত্র একটা মনে রাখবা, যেহেতু এমসিকিউ আসবে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা এমসিকিউ হয়, হয় এটা বলবে নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে একটা স্কেলার রাশি দেবে বাকি তিনটা ভেক্টর রাশি দেবে, অথবা তোমাকে এটা বলবে নিচের কোনটি ভেক্টর রাশি, তাহলে একটা ভেক্টর রাশি দেবে বাকি তিনটা স্কেলার রাশি দিবে। সেজন্য আমরা যে কোনো একটা মনে রাখবো, তাহলে আমাদের পড়াটা একটু ছোট হবে, গুছিয়ে নিতে পারবো। ওকে, তাহলে একটা চলো আমরা হচ্ছে শুধুমাত্র ভেক্টর রাশিগুলো মনে রাখি। লিখো ভেক্টর রাশিগুলো মনে রাখার কৌশল। আমরা হচ্ছে শুধুমাত্র ভেক্টর রাশিগুলো মনে রাখি, তাহলে আমাদের কিন্তু আর স্কেলার রাশিগুলো মনে রাখার দরকার নাই। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে ভেক্টর রাশিগুলো মনে রাখি। তাহলে ভেক্টর রাশি কেউ মনে রাখবো ভবে সব, আচ্ছা প্রিয়, এই ও লিখতেছে, হ্যাঁ, প্রিয়তম ভাসে প্রেমে, হ্যাঁ,
ভবে সব প্রিয়তম ভাসে কি? প্রেমে। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এটা দিয়ে তুমি ভেক্টর রাশিগুলো মনে রাখবা। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা, এই ভবের ভ মানে হচ্ছে ভরবেগ, আর এই ব মানে হচ্ছে বেগ। তাহলে ভরবেগ এবং হচ্ছে বেগ। দন্ত সদে হচ্ছে স্মরণ, ব দে হচ্ছে বল, প দে হচ্ছে প্রাবল্য, হ্যাঁ। অ মানে হচ্ছে ওজন, ত মানে হচ্ছে ত্বরণ, ম মানে হচ্ছে মন্দন, হ্যাঁ। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ভেক্টর, ভেক্টর রাশি, হ্যাঁ। আচ্ছা, ত্বরণ, ওজন, প্রাবল্য, হ্যাঁ, এটা হচ্ছে প্রাবল্য, প্রাবল্য, হ্যাঁ। প্রাবল্য, ত্বরণ, ওজন, মন্দন। এই ভ মানে হচ্ছে ভ্রামক, হ্যাঁ, ভ্রামক, হ্যাঁ। আচ্ছা, তাহলে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এই প মানে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান, হ্যাঁ। ট মানে হচ্ছে পৃষ্ঠটান। আবার এই যে প, এই প মানে হচ্ছে, এই ম মানে হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তাহলে এইগুলো হচ্ছে সব কি? এইগুলো সব হচ্ছে আমার ভেক্টর রাশি। তাহলে এই রাশিগুলোকে প্রকাশ করতে গেলে তোমার মানও লাগে, দিকও লাগে। শুধুমাত্র মান জানলেই তুমি এই রাশিগুলোর প্রকাশ করতে পারবা না। তার মানে যে রাশিগুলোর মনের ভাব প্রকাশ করতে মানও লাগবে, দিকও লাগবে। এই যে ওজন পড়াইছিলাম না, মানে ভরের মান জানা লাগতেছে, আবার অভিকর্ষ ত্বরণ জি এর মান লাগতেছে। তার মানে এই প্রত্যেকটা জিনিস তোমার হচ্ছে মানে হচ্ছে বের করতে গেলে তোমার মান এবং দিক দুইটাই লাগবে। এই জন্য এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা বলি ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। তাহলে ভবের ভ মানে হচ্ছে ভরবেগ, ব মানে হচ্ছে বেগ, দন্ত সমানে হচ্ছে স্মরণ, দন্ত সমানে হচ্ছে ব মানে হচ্ছে বল, প্রিয়, প মানে হচ্ছে প্রাবল্য, ও মানে হচ্ছে ওজন, ত মানে হচ্ছে ত্বরণ, ম মানে হচ্ছে মন্দন, আর ভ মানে হচ্ছে ভ্রামক। মনে রাখবা, সকল ভ্রামকই হচ্ছে, সকল ভ্রামকই হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। যদি এরকম থাকে জড়তার ভ্রামক, তাহলে শুধু এই ভ্রামকের মাঝে জড়তার ভ্রামকটা হচ্ছে স্কেলার রাশি, আর বাকি সকল ভ্রামক হচ্ছে কি বলতো? ভেক্টর রাশি। সকল ভ্রামকই হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু তোমাদের জড়তার ভ্রামক বলে তাহলে সেটা হচ্ছে স্কেলার রাশি। আর সকল ভ্রামক হচ্ছে কি বলতো? ভেক্টর রাশি। প্রেমে মানে হচ্ছে পৃষ্ঠটান, আর প মানে হচ্ছে, আর ম মানে হচ্ছে কি বলতো? ম মানে হচ্ছে মহাকর্ষ বল। আমি একটু বলতো তোমাদের স্কেলার ভেক্টরটা ক্লিয়ার কিনা? তোমাদের স্কেলার ভেক্টর নিয়ে কোনো ঝামেলা হবে কিনা আরো বলো। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে এখন তোমাদের এই এমসিকিউ গুলো আসলে পারবা না, তোমাদের পরীক্ষাতে এগুলো কিন্তু আসবে, যে নিচের কোনটি স্কেলার রাশি বা হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে আমাদের স্কেলার রাশি আমরা কিভাবে মনে রাখতে পারি, অথবা আমাদের ভেক্টর রাশিগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। তা তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটা আমাকে বলো। সবাই একটু স্কেলার রাশি এবং ভেক্টর রাশির ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখন আমরা দেখব। তাহলে আমরা যেটা দেখতেছিলাম, আমাদের ভৌত রাশি ও পরিমাপ, এই ভৌত রাশি ও পরিমাপের মাঝে আমরা মৌলিক রাশি এবং যৌগিক রাশিগুলো দেখলাম, এবং স্কেলার এবং হচ্ছে ভেক্টর রাশিগুলো আমরা কিন্তু দেখলাম। তো আমরা কিন্তু একটা আগে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেখলাম, সেটা হচ্ছে একটা বস্তুর ভর এবং একটা বস্তুর ওজন। হ্যাঁ, এই ভর এবং ওজন থেকে তোমাদের অনেক এমসিকিউ আসে বা অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আসে। সো আমরা এইগুলা কিন্তু দেখলাম। এখন আমরা আরেকটা এমসিকিউ সলভ করি, চলো, যেটা তোমাদের পরীক্ষাতে অনেক আসে। তোমাদের পরীক্ষা না, অনেক চাকরি পরীক্ষাতেও এই প্রশ্নটা হচ্ছে আসে। যেমন ধরো আমি তোমাদের বললাম যে, হ্যাঁ, এই যে ব্যাপারটা খেয়াল করো, ধরো আমি ধরলাম হচ্ছে পৃথিবীর কেন্দ্র, হ্যাঁ। আচ্ছা, ধরো তোমার আমি বললাম কি, একটা হচ্ছে ভূপৃষ্ঠ, হ্যাঁ, আবার ধরো হচ্ছে পৃথিবীর কেন্দ্র, হ্যাঁ। একটা হচ্ছে ভূপৃষ্ঠে, একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, আবার ধরো হচ্ছে তোমার মহাশূন্যে। এই টাইপের অংশগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। আচ্ছা, এখন ভূপৃষ্ঠের মধ্যে আবার দুইটা অংশ আছে। একটা হচ্ছে, আমি এটা একটু ইয়া করে দিই, হ্যাঁ। একটা হচ্ছে মেরু অঞ্চল,
একটা হচ্ছে মেরু অঞ্চল আর একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি সলভ করাবো। একটা এমসিকিউ সলভ করলে তুমি অনেক কিছু পারবা। ধরো এখানে তোমাদের যে জিনিসটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়, সবচেয়ে বেশি কোথায়। তার মানে এই যে আমরা একটা জিনিস এখান থেকে দেখবো, একটু আগে যেটা আমরা ভর এবং ওজন নিয়ে কথা বলতেছিলাম, এই ভর এবং ওজন নিয়ে তোমাদের পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। সেজন্য আমরা আজকে এই স্পেশাল জিনিসটা তোমাদের হচ্ছে শিখাই। তাহলে আমরা একটু আগে দেখলাম একটা বস্তুর ভর কি আর একটা বস্তুর ওজন কি, এই ভর এবং ওজনের ব্যাপারটা আমরা একটু আগে কিন্তু দেখতেছিলাম। তাহলে তোমরা একটু আনসার করো তো, আমি পরে তোমাদের ব্যাপারটা আমি এক্সপ্লেইন করে দিব, সমস্যা নাই। তোমরা একটু আনসার করো তো যে বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়, কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে নাকি বিষুবীয় অঞ্চলে নাকি মহাশূন্যে নাকি পৃথিবীর কেন্দ্রে, কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসলে অনেকেই পারে না যে বস্তুর ওজন কোথায় বেশি আর বস্তুর ভর হচ্ছে কোথায় কোথায় বেশি। ওকে, তাহলে আমরা একটা জিনিস তোমরা মনে রাখবা যে একটা বস্তুর ভর আসলে কি, একটা বস্তুর ভর হচ্ছে ওই বস্তুতে পদার্থের পরিমাণ, ওই বস্তুতে বা ওই বস্তুটা হচ্ছে কি পদার্থ দ্বারা গঠিত, ওই পদার্থটার পরিমাণ পরিমাপ করতে পারলেই তুমি তার ভরটা জেনে যাবা। আর একটা বস্তুর ওজন কি, একটা বস্তুর ওজন হচ্ছে পৃথিবী তাকে যে বলে টানে, হ্যাঁ পৃথিবী পৃথিবীর আকর্ষণ বল, তাই না, পৃথিবীর আকর্ষণ বলটাই হচ্ছে কি তার বলো একটা বস্তুর ওজন, তাই না। পৃথিবীর আকর্ষণ বলই হচ্ছে একটা বস্তুর কি ওজন। দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে অনেক আসে। তোমরা অনেকে বলতেছো পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন বেশি, আবার অনেকে বলতেছো মেরু অঞ্চলে বেশি, আবার অনেকে বলতেছো বিষুবীয় অঞ্চলে বেশি। হ্যাঁ, তার মানে এইটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন। সো আমরা আজকে এই কনফিউশনটা ক্লিয়ার করবো। সো একটা জিনিস মনে রাখবা, একটা বস্তুর ভর এবং ওজন, এই দুইটা জিনিস নিয়ে তোমাদের যে ঝামেলাটা হয় ভর এবং ওজন নিয়ে, তো যেটা বলতেছিলাম ভর আসলে কি ভাই, ভর হচ্ছে এই যেমন ধরো এই মার্কারের ভর জানতে চাইছিলাম, ভর হচ্ছে এই মার্কারটা কি পরিমাণ পদার্থ দ্বারা গঠিত, ওই পদার্থটা পরিমাপ করতে পারলে তুমি তার ভর পেয়ে যাবা, তাই না। যে এই পদার্থটা বা এই মার্কারটা কি পরিমাণ পদার্থ দ্বারা গঠিত, ওই পদার্থটা বের করতে পারলেই তুমি কিন্তু তার ভরটা পেয়ে যাবা। বাট তুমি কিন্তু তার ওজনটা জিজ্ঞেস করি, তাহলে ওজনটা আসলে কি, ওজন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি না। তার মানে ওজনটা বের করতে গেলে তোমার জানতে হবে তার ভর কত একটা জিনিস, আবার জানতে হবে যে অবস্থানে আছে ওই অবস্থানে অভিকর্ষণ ত্বরণ জি এর মান কত। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারি যে এই যে বস্তুর ভর, এই বস্তুর ভর কিন্তু অপরিবর্তনশীল। ভরটা অপরিবর্তনশীল মানে কি, ভরটা অপরিবর্তনশীল মানে হচ্ছে একটা বস্তুর ভর কোনো জায়গায় কি হয় না, পরিবর্তন হয় না। অর্থাৎ এই বস্তুটার ভর আমাদের ধরো এই ময়মনসিংহ শহরে এই মার্কারটার ভর আছে কত, 10 গ্রাম। আচ্ছা এই মার্কারটার ভর তুমি যদি ময়মনসিংহ শহরে 10 গ্রাম পাও, তাকে তুমি যদি ঢাকা নিয়ে যাও, এটার কি পদার্থের কোনো পরিবর্তন হবে? এই মার্কার কি ঢাকা যাওয়ার পরে কি এটা আইফোন 13 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স হয়ে যাবে? না, এই মার্কার এইটা ময়মনসিংহ শহরে যা আছে তুমি পৃথিবীর যে জায়গায় যাও না কেন, নিয়ে যাও না কেন, তার আকারের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পদার্থের পরিমাপের কোনো পরিবর্তন হবে না। যেহেতু এই মার্কারটা তুমি যেখানে নিয়ে যাও তার কোনো গাঠনিক কোনো পরিবর্তন হবে না, সো মার্কারের ভরেরও কিন্তু কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। তার মানে আমরা এখান থেকে একটা সামারি নিতে পারি যে একটা বস্তুর ভর এটা হচ্ছে ফিক্সড, ভর কোনো সময় পরিবর্তন হয় না। ওকে, একটা বস্তুকে তুমি যেখানেই নিয়ে যাও না কেন তার ভর কি হবে না, পরিবর্তন হবে না। যেমন ধরো এই বস্তুটার নার্সিং পড়তে গিয়ে সায়েন্স পড়া লাগে, কেউ বলবেন প্লিজ না, নার্সিং পড়লে তোমার সায়েন্স পড়া লাগে না, তুমি আর্টস বা কমার্স থেকেও নার্সিংটা পড়তে পারবা। ওকে ওকে পারবা, যেটা বলতেছিলাম। তাহলে একটা বস্তুর ভর এটা তুমি পৃথিবীর যে জায়গায় না যাও না কেন, নিয়ে যাও না কেন,
একটা বস্তুর ভর তুমি পৃথিবীর যে জায়গায় না নিয়ে যাও না কেন, তার ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই বস্তুটার ভর এই পৃথিবীতে যদি 10 গ্রাম থাকে, তুমি তাকে চাঁদে নিয়ে গেলেও তার যেহেতু কোনো গাঠনিক কোনো পরিবর্তন হবে না, সেহেতু চাঁদে নিয়ে গেলেও তার ভরের কোনো পরিবর্তন হবে না। এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, তবুও তার ভরের কোনো পরিবর্তন হবে না। এটাকে তুমি মঙ্গল গ্রহে নিয়ে যাও, মঙ্গল গ্রহে নিয়ে গেলে এই মার্কার তো আর অন্য কিছু হয়ে যাবে না, মার্কার যে উপাদান দ্বারা গঠিত ছিল সেই উপাদানগুলোই থাকবে। সো এই মার্কারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা একটা জিনিস দেখলাম, আমাদের বস্তুর ভর হচ্ছে কি ফিক্সড। একটা বস্তুর ভর হচ্ছে ফিক্সড, মানে তার ভরের কোনো পরিবর্তন হয় না। হুম হুম তাহলে তোমার যদি বলি, ধরো একটা এমসিকিউ তোমাকে দিই, তোমরা একটা আনসার করবা। ধরো আমি তোমাকে বললাম যে এই মার্কারের ভর হচ্ছে পৃথিবীতে, এই মার্কারের ভরটা হচ্ছে ধরো পৃথিবীতে হচ্ছে, ধরো মার্কারের ভর, বা ধরো হচ্ছে তোমার ভর কত, ধরো তোমার ভর পৃথিবীতে হচ্ছে 50 কেজি। তোমার ভর পৃথিবীতে কত আছে? 50 কেজি। এখন তোমাকে কই নিয়ে যাওয়া হলো? তোমাকে চাঁদে নিয়ে যাওয়া হলো। এখন তোমাকে যদি চাঁদে নিয়ে যাই, চাঁদে তোমার হচ্ছে ভর কত হবে বলো তো? তোমার ভর হচ্ছে পৃথিবীতে 50 কেজি। একটু বোঝো, হ্যাঁ, তোমার ভর হচ্ছে কি? তোমার ভর হচ্ছে পৃথিবীতে 50 কেজি। এখন পৃথিবীতে তোমার ভর 50 কেজি, তোমাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, তাহলে তোমার ভর কত হবে একটু আমাকে বলো। একটু আমাকে বলো তো। একটা আমাকে বলো তো, ধরো তোমার ভর হচ্ছে পৃথিবীতে, ধরো তোমাদের ভর হচ্ছে পৃথিবীতে কত? 50 কেজি। তোমাকে নিয়ে কোথায় যাওয়া হলো? চাঁদে। চাঁদে তোমার ভর কত? ওকে, এই দেখা যেমন হয়েছে তোমাদের শারমিন ইতি বলছো 50 কেজি হবে। তার মানে সবাই একটু আনসার করো যারা ক্লাস করতেছ। ধরো তোমার ভর হচ্ছে পৃথিবীতে 50 কেজি। যেহেতু তোমাকে চাঁদে নিয়ে গেলে যে তুমি আর অন্য কিছু হয়ে যাবে না, তুমি তোমার মতোই থাকবা। তোমার 2টা হাত থাকবে, 2টা পা থাকবে, তোমার যত গঠন ছিল সেই গঠনে কিন্তু থাকবে। কোথায়? চাঁদে নিয়ে গেলে। যেহেতু চাঁদে নিয়ে গেলে তোমার গঠনের কোনো পরিবর্তন হবে না, যেহেতু চাঁদে নিয়ে গেলে তোমার গঠনের কোনো পরিবর্তন হবে না, সো তোমার ভরেরও কিন্তু কোনো কি হবে না? পরিবর্তন হবে না। অর্থাৎ তোমার ভর যা ছিল তাই কিন্তু থাকবে। সেহেতু আমরা বলতেই পারি চাঁদে তোমার ভর কত হবে? 50 কেজি। ওকে, তার মানে আমরা এখান থেকে একটা সামারি নিলাম, কি বলো? একটা বস্তুর ভর সেটা হচ্ছে ফিক্সড, একটা বস্তুর ভর সেটা হচ্ছে কি বলতো? ফিক্সড। যেখানেই তুমি যাবা তার কোনো ভরের কোনো পরিবর্তন হবে না। কিন্তু একটা বস্তুর ওজন, এই ওজন যদি তোমাকে বের করতে বলে, মনে রাখবে একটা বস্তুর ওজন সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে পরিবর্তনশীল। ওজনটা পরিবর্তনশীল কেন সেটা একটু আমরা বলি। আমরা সকলেই জানি ওজন W হচ্ছে mg। এই যে m, এটা হচ্ছে বস্তুর ভর। যেমন ধরো এই মার্কারের ওজন বের করতে বললে তোমাকে আগে জানতে হবে তার ভর কত। তার মানে এই ভর তো ফিক্সড, কিন্তু এই যে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান, এইটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল। এইটা হচ্ছে পরিবর্তনশীল। তার মানে এই অভিকর্ষ ত্বরণ জি এর মান এক এক জায়গায় এক এক রকম। এই অভিকর্ষ ত্বরণ জি এর মান কি এক এক জায়গায় এক এক রকম। অর্থাৎ এই অভিকর্ষ ত্বরণ জি এর মান আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ হচ্ছে 9.8। এই অভিকর্ষ ত্বরণ জি এর মান তুমি যদি চাঁদে বলো, চাঁদে কত, তাহলে চাঁদে ওই অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 6.2। এইরকম এই অভিকর্ষ ত্বরণ জি এর মানটা এক এক জায়গায় এক এক রকম। পৃথিবীর এক এক জায়গায় কি এক এক রকম। পৃথিবীতে একরকম, মঙ্গল গ্রহে একরকম, চাঁদে একরকম, পৃথিবীর কেন্দ্রে একরকম। হ্যাঁ, এই অভিকর্ষ ত্বরণ জি এর মান এক এক জায়গায় এক এক রকম হওয়ার কারণে
একটা বস্তুর ওজনও এক এক জায়গায় কি হয়, এক এক রকম হয়। যেহেতু একটা বস্তুর ওজন এক এক জায়গায় এক এক রকম হয়, সেহেতু আমরা বলতেই পারি ওজনটা হচ্ছে পরিবর্তনশীল। সেহেতু আমরা বলতে পারি কি বলতো, ওজনটা হচ্ছে কি, ওজনটা হচ্ছে পরিবর্তনশীল। ওকে, তাহলে একটা বস্তুর ভর পরিবর্তন হয় না, কিন্তু ওজনটা এক এক জায়গায় এক এক রকম হয়। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠে ওজন থাকে হচ্ছে একরকম, আবার এক এক জায়গায় ওজনটা হচ্ছে এক এক রকম হয়। কেন? কারণ ওজনটা নির্ভর করে একটা বস্তুর ভর এবং ওই বস্তুটা যে অবস্থানে আছে ওই অবস্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মানের উপর। যেহেতু অভিকর্ষ ত্বরণ জি এর মান পরিবর্তনশীল, সো ওজনটা কিন্তু পরিবর্তনশীল। তো একটা জিনিস মনে রাখবা, যে একটা বস্তু তোমাকে যদি বলে, এখন জিজ্ঞেস করে, তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো পৃথিবীতে তোমার ওজন আছে কত, ধরো পৃথিবীতে তোমার ওজন আছে হচ্ছে, সাপোজ মনে করো তোমার ওজন হচ্ছে 10 কেজি। তুমি মনে করো যে তোমার ওজনটা হচ্ছে 10 কেজি। তো তোমাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, তাহলে চাঁদে তোমার ওজন কত হবে বলো তো? তাহলে একটা বস্তু না, একটা পৃথিবীতে তোমার ভর আছে বলো, ওজন না, পৃথিবীতে তোমার ভর কত? পৃথিবীতে তোমার ভর হচ্ছে 10 কেজি। চাঁদে তোমার ওজন কত সেটা বের করতে বলছে, চাঁদে তোমার ওজনটা বের করতে বলছে। তাহলে চাঁদে তোমার ওজন বের করতে বলছে। তাহলে চাঁদে তুমি যদি ওজন বের করতে চাও, আমি তোমাকে একটু সহজ করে দিই। মনে করো চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 6। এটা আমি তোমাকে দিয়ে দিলাম। কত? চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 6 বা হচ্ছে 6। তাহলে তোমাদের চাঁদে ওইটার ওজন বের করতে চাও, তাহলে আমরা সকলে জানি ওজন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে mg। তাহলে তোমাকে ওই চাঁদে ওই বস্তুটার ওজন বের করতে চাইলে তোমাকে জানতে হবে তার ভর কত, তার অভিকর্ষ ত্বরণ জি এর মান কত। এখন ধরো তোমার ভর হচ্ছে পৃথিবীতে 10 কেজি, তোমাকে চাঁদে নিয়ে যাওয়া হলো, তোমার ভর তো সেমই থাকবে। এই যে এম এর মানটা তোমার সেম থাকবে না, একটু আগে আমরা পড়লাম ভর পরিবর্তন হয় না। যেহেতু তোমার ভর পৃথিবীতে 10 কেজি, চাঁদে নিয়ে গেলেও তোমার ভর কিন্তু কি হবে, তোমার ভর কিন্তু 10 কেজি হবে। তাহলে আমরা এখানে যখন তোমার চাঁদে ওজন বের করতে যাব, তখন তোমার এম মানে হচ্ছে ভরের মান আমরা 10 কেজি বসাবো, আর এই যে জি এর মান এটা কোথায়, চাঁদে। যেহেতু তোমার ওজন বের করতেছি, তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান যত আছে, এখানে ওই চাঁদের অভিকর্ষ ত্বরণ জি এর মান দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি তোকে বলেই দিচ্ছি চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 6, তার মানে আমরা এখানে 6 বসাই দিলাম। কত হলো বলতো? 6 10 60। তার মানে তোমার ভর হচ্ছে পৃথিবীতে হচ্ছে 10 কেজি, আর তোমার ওজন যদি বলে, তাহলে ওজন হবে তোমার কত বলতো? 60 নিউটন, তাই না? 60 নিউটন, 60 নিউটন। আমার কথা কি ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা যেটা দেখলাম এখানে, যে একটা বস্তুর ওজন এবং একটা বস্তুর ভর, সেটা আসলে কোথায় কোথায় কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখলাম। তাহলে ওজনটা বের করতে গেলে তোমার হচ্ছে এই জিনিসটা লাগে, যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু mg। এই m হচ্ছে বস্তুর ভর, আর এই জি হচ্ছে তুমি যে অবস্থানে বস্তুটার ওজন বের করবা সেই অবস্থানের অভিকর্ষ ত্বরণ জি এর মান। তাহলে এই অভিকর্ষ ত্বরণ জি এর মানটা এক এক জায়গায় এক এক রকম হয়, যার কারণে একটা বস্তুর ওজন এক এক জায়গায় এক এক রকম হয়। যার কারণে কি বলতো, একটা বস্তুর ওজন এক এক জায়গায় এক এক রকম হয়। ওকে, তাহলে তোমরা একটা বস্তুর ওজন এবং ভরের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা একটা আমাকে জানাও। সবাই একটু জানাও যে ওজন এবং ভরের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা ইজিলি এই কোশ্চেনের আনসারটা করতে পারবো, যে বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়। একটা জিনিস মনে রাখবা, একটা বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠে। পৃথিবীর কোথায় বলো তো? পৃথিবীর ভূপৃষ্ঠে। এখন কথা হচ্ছে ভাই, পৃথিবীর ভূপৃষ্ঠ বলতে কি? ওই যে আমরা যেখানে আছি, আমরা পৃথিবীর ভূপৃষ্ঠে বাস করি। আমাদের যেখানে আছে এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান, মানে এখানে একটা এখানে হচ্ছে বস্তুর ওজনটা সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠে বস্তুর ওজন সবচেয়ে বেশি কেন? কারণ একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8, এটা শুধুমাত্র আমাদের ভূপৃষ্ঠেই বেশি। এই অভিকর্ষ ত্বরণ জি এর মানটা আমাদের ভূপৃষ্ঠে কি বেশি। ওকে,
যেহেতু মানে 9.8, এটা সর্বোচ্চ জি এর মান কোথায়? এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে। কারণ যেহেতু একটা বস্তুর ওজনটা তার একটা বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ জি এর মানের উপর নির্ভর করে, সেজন্য এই অভিকর্ষ ত্বরণ জি এর মান যেখানে বেশি সেখানে ওজন বেশি হবে, আর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি। এজন্য কিন্তু ভূপৃষ্ঠে কি হয়, একটা বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। ভূপৃষ্ঠে বস্তুর ওজন কি হয় বলতো? সবচেয়ে বেশি হয়। এখন দেখো ভূপৃষ্ঠের মাঝে আবার ক্লাসিফিকেশন আছে। ভূপৃষ্ঠের মাঝে এখন বলছে ভাই আপনার এখানে তো ভূপৃষ্ঠ দেওয়াই নাই, আপনি পড়াইলেন ভূপৃষ্ঠে বস্তুর ওজন সবচেয়ে বেশি, ওকে মানলাম, কিন্তু এখানে তো অপশনে ভূপৃষ্ঠ দেওয়াই নাই। দেখো ভূপৃষ্ঠ দেওয়া না থাকলেও এখানে আমাদের কিছু বেসিক আছে। কিরকম বেসিক আছে? কারণ আমাদের যে ভূপৃষ্ঠটা মানে পৃথিবীটা তো আর গোল না, পৃথিবীটা হচ্ছে এরকম না, কমলা লেবুর মতো এই যে এরকম। পৃথিবী তো আর গোল না, পৃথিবীটা হচ্ছে এই যে এরকম। তাহলে এইটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে একটু খেয়াল করো তো ব্যাপারটা। এটা যদি এইদিকে একটু চ্যাপটা মনে হইতেছে না, আবার এইদিকে একটু বড় মনে হইতেছে না? দেখো এই যে অঞ্চলগুলা, এই যে অঞ্চলগুলা, হ্যাঁ এই যে অঞ্চলগুলা, এই দুইটা অঞ্চলকে বলা হয় হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চল। এটি হচ্ছে পৃথিবীর মেরু মেরু অঞ্চল। হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চল। আর এই যে দুইটা অঞ্চল এটাকে বলা হচ্ছে পৃথিবীর বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। হ্যাঁ তাহলে আমরা মেরু অঞ্চল পাইলাম এবং কি বিষুবীয় অঞ্চল পাইলাম। কি হলো ব্যাপারটা খেয়াল করো, আমরা এখানে কি কি পাইতেছি? এই যে অঞ্চলগুলা, এই দুইটা অঞ্চল হচ্ছে মেরু অঞ্চল, আর এই যে অঞ্চলগুলা এইগুলাকে বলে হচ্ছে বিষুবীয় অঞ্চল। আর এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে যদি আমরা বলি মেরু অঞ্চল, আর এটা হচ্ছে আমাদের কি বলতো বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা যদি এখানে একটা লাইন চিন্তা করি, এখানে আরেকটা লাইন চিন্তা করো, ধরো এটা হচ্ছে জিরো বা হচ্ছে ও বিন্দু। এই ও বিন্দু থেকে ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এখানে দুইটা রাশি, দুইটা রেখা হয় না? তুমি যদি এটাকে একটা বৃত্ত চিন্তা করো, এটাকে একটা বৃত্ত চিন্তা করলে আমরা দুইটা রেখা পাইছি বা ব্যাসার্ধ পাইতেছি। কিসের ব্যাসার্ধ? এই যে রেখাটা, এটার নাম হচ্ছে ও এ রেখা বলতে পারি আমরা। আবার এই যে রেখাটা এটাকে আমরা ও বি রেখা বলতে পারি না? এখন আমরা একটু বলো তো, এই যে দুইটা রেখা পাইলাম, একটা হচ্ছে ও বি রেখা, একটা হচ্ছে ও এ রেখা, এই দুইটা রেখার মাঝে বড় রেখা কোনটা? বড় কোনটা হবে? ও এ হবে নাকি ও বি হবে? একটু আমাকে বলো তো, তোমার এটা দেখে কি মনে হইতেছে দুইটার মধ্যে কোন রেখাটা বড়? এই ও বি রেখাটা বড় মনে হইতেছে নাকি ও এ রেখাটা বড় মনে হইতেছে? কোনটা বড় হবে বলো তো? ধরো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংশটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। ওই যে একটা বৃত্তের কেন্দ্র এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংশটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। আর এটাকে আমরা একটা বৃত্ত চিন্তা করি, মনে করি একটা বৃত্ত, একটা বৃত্ত যদি চিন্তা করি, পৃথিবীটাকে একটা বৃত্তের মতো চিন্তা করলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল। দুইটা মানে এই যে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, এই দুইটার মাঝে আমরা একটা রেখা চিন্তা করলাম, এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা। দুইটা রেখার মাঝে তোমার কি মনে হয়, দুইটা রেখার মাঝে কোন রেখাটা বড় মনে হয়? আমার এই রেখাটা বড় মনে হইতেছে না, মানে হচ্ছে ও বি রেখাটা বড় মনে হইতেছে না? আবার এই দুইটা রেখার মাঝে ও এ রেখাটা ছোট মনে হইতেছে না? তো এটাকে আমরা বলি যে এই যে মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে কম। দেখো এটা আমাদের রেখাটা কম মনে হইতেছে না? মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংশটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা এখানে কম মনে হইতেছে না? তাহলে তোমাকে বলি যে পৃথিবীর ব্যাসার্ধ কোথায় কম? পৃথিবীর ব্যাসার্ধ কোথায় কম? সেটা হচ্ছে কোথায় বলতো? মেরু অঞ্চলে, মানে যে ওই ও এ রেখাটা। তাহলে এই ও এ রেখা মানে এখানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে কি বলতো সবচেয়ে কম। ওকে, আবার দেখো এই রেখাটার তুলনায় এই রেখাটা একটু বড় মনে হইতেছে না? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এবং বিষুবীয় অঞ্চলে কি হয় বলতো? পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ বেশি। তাহলে তোমাকে যদি বলে পৃথিবীর ব্যাসার্ধ কোথায় কম, পৃথিবীর ব্যাসার্ধ কোথায় কম, তোমাকে যদি বলে যে পৃথিবীর ব্যাসার্ধ কোথায় কম, মেরু অঞ্চলে কম, এই দেখো। আর পৃথিবীর ব্যাসার্ধ কোথায় বেশি? বিষুবীয় অঞ্চলে বেশি। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো এখানে একটা বস্তু আছে, আবার এখানে আরেকটা বস্তু আছে, আবার এখানে আরো একটা বস্তু আছে। তাহলে আমরা কিন্তু সকলেই জানি যে একটা বস্তু বা আরেকটা বস্তু যত কাছাকাছি থাকে, দুইটা বস্তুর মাঝে কিন্তু আকর্ষণটা তত বেশি হয়। একটা বস্তু আর একটা বস্তুর যত কাছাকাছি থাকে,
দুইটা বস্তুর মধ্যে কি হয়, আকর্ষণটা তত বেশি হয়। দুইটা বস্তুর মধ্যে কি হয় বলো, আকর্ষণটা তত বেশি হয়। তো ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করবে, এই বস্তুকে আকর্ষণ করবে। যেহেতু এই রেখাটার দূরত্ব কম, মানে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলটা একটু কাছাকাছি হওয়ায় মেরু অঞ্চলের যে বস্তুগুলো আছে ওইটার প্রতি আকর্ষণ থাকে বেশি। আর একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, ওই আকর্ষণ বলটাই হচ্ছে তার ওজন। তার মানে যেহেতু এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং এই কেন্দ্রের তুলনায় মেরু অঞ্চলটা কাছাকাছি, সো মেরু অঞ্চলের যে বস্তুগুলো থাকবে সেই বস্তুগুলোর প্রতি পৃথিবীর কেন্দ্রের আকর্ষণটা বেশি হবে। আর পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ যেখানে বেশি হবে সেখানেই বস্তুর ওজন বেশি হবে। তাহলে যেহেতু মেরু অঞ্চলটা কাছাকাছি এবং সেখানে পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ বেশি, সো আমরা কিন্তু বলতেই পারি মেরু অঞ্চলে বস্তুর ওজন হবে বেশি। আর যেহেতু ওই মেরু অঞ্চলের তুলনায় বিষুবীয় অঞ্চলটা একটু দূরে, পৃথিবীর কেন্দ্রের তুলনায় দূরে, মেরু অঞ্চলের তুলনায় বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজনটা হবে কি বলতো, ওজনটা হবে হচ্ছে কম। একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াইছে, একটা বলো, বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়, মেরু অঞ্চলে নাকি বিষুবীয় অঞ্চলে? মেরু অঞ্চলটা পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি হওয়ায় পৃথিবীর কেন্দ্রের প্রতি ওই মেরু অঞ্চলের আকর্ষণটা বেশি থাকে। আর পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে একটা বস্তুকে আকর্ষণ করে, ওই আকর্ষণ বলই হচ্ছে তার ওজন। যেহেতু মেরু অঞ্চলটা কাছাকাছি, মেরু অঞ্চলের বস্তুর প্রতি বেশি আকর্ষণ থাকবে, আর বেশি আকর্ষণ মানে ওজন বেশি। তার মানে আমরা দেখলাম মেরু অঞ্চলে ওই বস্তুটার ওজন হবে সবচেয়ে বেশি, আর ওই তুলনায় বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন হবে সবচেয়ে কম। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? একটা বস্তুর ওজন কোথায় বেশি এবং একটা বস্তুর ওজন কোথায় কম, এটা বুঝতে পারছো কিনা? তাহলে বস্তুর ওজন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মেরু অঞ্চলে। ওকে, আবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, তোমাদের এটা ক্লিয়ার কিনা বলো? সবাই একটা আমাকে জানাও যে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। তোমাদের ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও সবাই। তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাও। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে তোমার এই অপশনগুলাই দিবে, এই অপশনগুলো দিয়েই তোমাকে বলবে যে কোথায় নিচের কোথায় বস্তুর ওজন, কোথায় বস্তুর ওজন কি, বস্তুর ওজন শূন্য, কোথায় বস্তুর ওজন শূন্য। হ্যাঁ, তোমাকে যদি বলে এইটাই ধরো, এইটাই তোমাকে বলো যে কোথায় বস্তুর ওজন হচ্ছে শূন্য, বস্তুর ওজন শূন্য কোথায়, তাহলে তুমি কি আনসার করবা? বস্তুর ওজন শূন্য কোথায়? দেখো, একটা বস্তুর ভর সেটা কিন্তু তুমি পৃথিবীর যেখানে নিয়ে যাবা তার ভর কিন্তু সেম থাকবে, কিন্তু বস্তুর ওজন শূন্য কোথায়? যেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান শূন্য, যে জায়গায় অভিকর্ষ ত্বরণ জি এর মান 0, সেই জায়গায় বস্তুর ওজন শূন্য। তো একটা জিনিস মনে রাখবা, অভিকর্ষ ত্বরণ জি এর মান 0 কোথায়? অভিকর্ষ ত্বরণ জি এর মান 0 হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। এই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। যেহেতু জি এর মান 0, তাহলে বস্তুর ওজন কি হবে? তোমাকে বললাম তোমার ওজন, তোমার ভর হচ্ছে, তোমাকে বললাম তোমার ভর হচ্ছে পৃথিবীতে, তোমার ভর হচ্ছে 50 কেজি। তোমার ভর হচ্ছে পৃথিবীতে কত? 50 কেজি। তোমাকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তোমার ভর 50 কেজি থাকবে, তোমার ভরের পরিবর্তন হবে না। কারণ আমরা একটু আগে দেখলাম একটা বস্তুর ভর সেটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয় না। ভর সেটা তুমি যেখানে নিয়ে যাবা তার ভর সেম থাকবে, কিন্তু একটা বস্তুর ওজন পরিবর্তনশীল। কেন? কারণ ওজনের সাথে অভিকর্ষ ত্বরণ যে সম্পর্ক আছে। তোমার ভর যদি পৃথিবীতে 50 কেজি হয়, পৃথিবীর কেন্দ্রে তোমার ভর কত হবে? 50 কেজি হবে। কিন্তু যদি পৃথিবীর কেন্দ্রে তোমার অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা কত জানি? 0।
আর পৃথিবীর কেন্দ্রে তোমাকে যদি ওজন বের করতে চাই, ওজন ডাব্লিউ ইকুয়াল টু mg। এই m হচ্ছে তোমার ভর কত, 50 কেজি। তো পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলেও তোমার ভর তো পরিবর্তন হবে না, 50 কেজি থাকবে। কিন্তু এই দেখো জি এর মানটা, এইটা পৃথিবীর কেন্দ্রে কত, 0। তার মানে এই যে 0 0, তার মানে 0 দিয়ে তুমি যা কিছুকে গুণ করবে কত হবে, 0ই হবে। তার মানে এই যে আমার বস্তুর ওজনটা পৃথিবীর কেন্দ্রে কি 0 হবে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বলি, তোমরা নার্সিং সম্পর্কে কোনো গাইডলাইন কিভাবে এখন থেকে শুরু করবা, বা নার্সিং সম্পর্কে পড়াশোনা করতে গেলে তোমার কি কি ইনফরমেশনগুলো লাগে, কি কি বই লাগবে, কি কি শিট লাগবে, বা এ টু জেড বিস্তারিত তোমাদের নার্সিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশনগুলো তোমরা আমাদের হিমোগ্লোবিন গাইডলাইন নার্সিং ভর্তি কোচিংয়ের পেজে তোমরা কিন্তু আমাদেরকে নক করলেই নার্সিং রিলেটেড সকল ইনফরমেশন তোমরা আমাদের এখানে পাবা। এবং আমাদের কিন্তু স্পেশাল গাইড বই আছে, তোমরা সকলেই জানো, হিমোগ্লোবিন নার্সিং ভর্তি গাইড, যেটা অলরেডি আমাদের সারা বাংলাদেশে সেল হইতেছে। সো তোমরা যারা এখন থেকেই তোমাদের প্রস্তুতি গোছাইতে চাও, এখন থেকেই তোমাদের নার্সিং ভর্তি প্রস্তুতি শুরু করতে চাও, তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল গাইডলাইন দরকার। আর তোমরা সেই গাইডলাইনটাই পাবা আমাদের হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিংয়ের স্পেশাল আমাদের গাইডগুলোতে। এবং আমাদের কিন্তু এক্সাম ব্যাচ, পেইড ব্যাচ সব কিছুই রান আছে। সো এ টু জেড বিস্তারিত সকল কিছু জানতে আমাদের হিমোগ্লোবিন গাইডলাইন অনলাইন নার্সিং কোচিংয়ে যে আমাদের পেজ আছে, যে পেজে অলরেডি তোমরা ক্লাসটা করতেছ, তোমরা হচ্ছে সেই পেজে তোমরা হচ্ছে নক দিও, SMS করো। তোমরা ইনশাল্লাহ সেই পেজে নক করলেই তোমাদের কিন্তু আমাদের স্পেশাল যে আমাদের কোর্স এবং হচ্ছে আমাদের বিস্তারিত সকল কিছু আমরা কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেবো। আমাদের এখানে কি কি আছে, স্পেশাল এক্সাম ব্যাচ, আমাদের এখানে স্পেশাল পেড ব্যাচ। আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু স্পেশাল যে আমাদের PDF, আমাদের গাইড বই সব কিন্তু তুমি বিস্তারিত পেয়ে যাবা। সো আমাদের কোর্স ফি, বই, গাইড বিস্তারিত জানতে আমাদের ফেসবুকে এখনই আমাদের ইনবক্সে SMS করো, তোমাকে এখনই তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন আমরা এখানে তোমাকে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং নিয়মিত আমাদের এরকম ফ্রি ক্লাস পেতে তোমরা অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবা। পেজের হচ্ছে বিভিন্ন পোস্টগুলোতে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, তাহলে আমরা নিয়মিত এরকম স্পেশাল ক্লাসগুলো তোমাদের সামনে হাজির হতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা, এই কামনায় ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে একটা স্পেশাল ফ্রি ক্লাসে। এই কামনায় আমাদের ক্লাসটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।